দর্শক, আপনারা জানেন দেশের উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে কয়েক জায়গায় ভেঙে গেছে বাঁধ, লোকালয়ে ঢুকছে পানি। পটুয়াখালী এবং সাতক্ষীরায় প্রাণ গেছে দুজনের। এরই মধ্যে দেশের উপকূল সহ মধ্যাঞ্চলেও এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ৫-৬ ঘন্টা মোংলা ও পটুয়াখালী উপকূলে থাকবে ঝড়টি। পটুয়াখালীতে সর্বোচ্চ ৮৯ কিলোমিটার গতিবেগ পাওয়া গেছে এই ঝড়ের। ধারণা করা হচ্ছে এটি ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আমন্ত্রণ জানাচ্ছি কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ সোমবার ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, আজ ২৭ মে ২০২৪ খ্রিস্টাব্দ। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। মোংলা বন্দরের খবর জানাচ্ছিলাম দেশের রিমালের কারণে পুরো দেশে আবহাওয়া পরিস্থিতি কতটা বিপর্যস্ত হয়েছে। তাই গত ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট জানাবো এবং সেই সঙ্গে জানিয়ে দেব আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালী বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর মধ্যে অন্যতম। পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশেকিন প্রিন্স। তার কাছ থেকে জানবো রিমাল ঝড়ের কারণে বিপর্যস্ততা এবং ক্ষতিগ্রস্তের খবরাখবর। প্রিন্স, শুভ সকাল জানাই আপনাকে। দেখতে পাচ্ছি এখান থেকে অনেকটা আঁচ করতে পারছি যে রিমালের কারণে কি পরিমাণ ভয়াবহ ঝড় ঝাপটা হচ্ছে। সর্বশেষ পরিস্থিতি কি পটুয়াখালীর, যদি জানাতেন আমাদেরকে। ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব, সে প্রভাবটি এখনো রয়েছে পটুয়াখালীতে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখনো ঝোড়ো বৃষ্টি হচ্ছে, ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন যে ঘূর্ণিঝড় রিমালের যে অবস্থান, সেটি ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং বর্তমানে এই ঘূর্ণিঝড় রিমাল মংলা ও খুলনা এলাকাতে অবস্থান করছে। তবে এই পটুয়াখালীর যে উপকূলীয় এলাকা, এখানে কিন্তু রিমালের প্রভাব এখনো রয়েছে। সকাল থেকে ঝোড়ো বৃষ্টি হয়েছে, ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং এখন আমি রয়েছে একটি লোকালয়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ঝড়ের কারণে এখানে যে গাছ উপড়ে গেছে, ঘরবাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটি সুখবর যে কোনো হতাহতের কিন্তু খবর এখন পর্যন্ত আমরা পাইনি এই রিমালের যে মূল যে কেন্দ্রটি, সেটি অতিক্রম করার পর থেকে। তবে যারা এই লোকালয়ে বসবাস করছেন তারা কিছুটা আতঙ্কের মধ্যে আছে, কারণ প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি তাসনুভা, যে এই যে ঘূর্ণিঝড় রিমালের কারণে এখনো মংলা এবং পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। একই সাথে আমরা জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলের যেসব এলাকা রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, সেসব উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। ফলে কয়েক হাজার মানুষজন কিন্তু পানিবন্দী অবস্থাতে রয়েছে। আরেকটি বিষয় যে উপকূলীয় এলাকার যে বেড়িবাঁধগুলো আছে, সেই বেড়িবাঁধগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে এই জোয়ারের পানি অথবা ঘূর্ণিঝড়ের কারণে যে সাগরের পানি, সেটি কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে। আরেকটি বিষয় যে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে শুধুমাত্র এই উপকূলীয় এলাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটি কিন্তু লক্ষণ কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর
এছাড়া যেহেতু চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরেও 9 নম্বর মহাবিপদ সংকেত রয়েছে, ফলে সেখানে পাহাড়ি ঝড় হবার একটি আশঙ্কা করা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং এই ঘূর্ণিঝড়টি এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশের উপকূল অতিক্রম করে গিয়েছে। তবে আরও 2 থেকে 3 ঘন্টা পরে এই ঘূর্ণিঝড় রিমাল কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে, পরবর্তীতে সেটি স্থলভাগের উপরে উঠে আসবে। মূলত গতকাল রাত 9টা থেকে ঘূর্ণিঝড় রিমালে যে মূল কেন্দ্র রয়েছে সেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করে। সেই সময়ে সাগরে জোয়ার ছিল, প্রচণ্ড বাতাস ছিল, বৃষ্টি ছিল, ফলে সাগরের যে ঢেউ সেটি কয়েক ফুট উচ্চতায় ঢেউ তীরে আছড়ে পড়েছে, ফলে লোকালয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত হয়েছে। তো এখন পর্যন্ত যদি বলা যায় গতকাল পর্যন্ত সাতক্ষীরা এবং পটুয়াখালীতে মোট 2 জন মারা গিয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে রিমালের মূল কেন্দ্র অতিক্রম করার সময়ে কেউ হতাহত হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে ক্ষতিগ্রস্ত বলতে যে উপকূলীয় এলাকা নিম্নাঞ্চল রয়েছে সেখানে পানি দ্বারা প্লাবিত হয়েছে, ফলে সেখানে মানুষ পানিবন্দী অবস্থাতে রয়েছে। এছাড়া গাছপালা, বিভিন্ন এলাকার গাছপালা উপড়ে গেছে। সেটি তো আমরা এখানেও দেখতে পাচ্ছি, খুবই ভয়াবহ অবস্থা। সর্বশেষ খবরাখবর জানার জন্য অনেক ধন্যবাদ প্রিন্স, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। এবং দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে পুরো অনুষ্ঠান জুড়েই আমরা চেষ্টা করব ঘূর্ণিঝড় রিমালের কারণে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, যে উপকূলীয় এলাকাগুলো, সেগুলোর আপডেট এবং খবরাখবর জানাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বাগেরহাট থেকে আরিফুল ইসলাম। চলুন তার কাছ থেকে আপডেট জেনে নেই। আরিফ, ঘূর্ণিঝড় রিমালের কারণে আমরা পটুয়াখালীর সর্বশেষ পরিস্থিতি জানছিলাম এতক্ষণ, বাগেরহাটে কি অবস্থা যদি বলতেন। আমরা সকাল 7টা থেকে দর্শকদের জানাচ্ছিলাম এখানে পরিস্থিতি। এখন কিন্তু আসলে খুব বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে কখনো একটু জোরে বৃষ্টি হচ্ছে। তাছাড়া রাতভর কিন্তু আসলে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া এবং বাতাসের গতিবেগ কিন্তু বেড়েই চলেছে। আমি সকালে বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে আমি দেখেছি বংলার বিভিন্ন জায়গায় কিছু কাঁচা ঘর পড়ে গেছে এবং সেখানে গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, বাগেরহাটের মোরেলগঞ্জ, মংলা, শরণখোলা সহ বিভিন্ন এলাকায় যেসব চিংড়ি ঘের ছিল, চিংড়ি ঘের কিন্তু অনেক বেশিরভাগই কিন্তু তলিয়ে গেছে। কিন্তু আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ সেটা কিন্তু এই মুহূর্তে আমরা জানাতে পারছি না, কারণ অনেকেই এখন আমরা কথা বলতে পারিনি। তাছাড়া সুন্দরবনের যে কটকা, দুবলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যখন জলোচ্ছ্বাস শুরু হয়েছে তখন কিন্তু বেশ তাণ্ডব চালিয়েছে এই ঝড়। কারণ হচ্ছে যখন বঙ্গোপসাগর থেকে ঝড়টা বেরিয়ে আসে তখন সুন্দরবনে আঘাত হানার পরে কিন্তু লোকালয়ে আসে। তো সেক্ষেত্রে সেখানে আসলে কিন্তু খুব বেশ তাণ্ডব চালানো হয়েছে এবং আমরা খবর পেয়েছি যে কটকাতে যে ওখানে যে পল্টনটা ছিল সেটা কিন্তু আসলে ভেসে গেছে। তাছাড়া সুন্দরবনের বিভিন্ন জায়গায় এখনো কিন্তু আসলে পানিতে ডুবে আছে, যেটা এখন পশুর নদী সহ বিভিন্ন নদ নদীতে কিন্তু ভাটার সময় হলেও কিন্তু এখনো পানি আছে। পানি 1 থেকে 2 ফিট ভাটার সময় কমলেও কিন্তু পানি আসলে বেড়েই চলছে। তবে সাধারণ মানুষের ভিতরে কিন্তু এখনো আতঙ্ক কাটেনি, যেহেতু এখনো বাতাস কিছুটা কম হলেও এখনো কিন্তু দমকা ঝড়ো সহ বয়ে চলেছে এবং বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে মানুষের ভিতর কিন্তু এখনো আতঙ্ক রয়েছে এবং তারা কিন্তু অনেকেই এখন ভাবছে যে ঝড়টা কি এই শুরু হলো বা কখন থামবে এইভাবে। তবে উপকূলীয় এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যায় নাই। আবার অনেকে বলেছে যে আসলে এই ঝড় সুন্দরবনের উপর দিয়েই চলে যায়, এই জন্য অনেকেই যায়নি। আবার অনেকের অনেক মালামাল রয়েছে বাড়িতে, সেগুলো অনেকে নিয়ে যেতে পারেনি। শুধু নদীর কূলে কিছু মানুষ যাদের কাঁচা ঘর বাড়ি, তারা বেশিরভাগই ওখানে গিয়েছে। তো এরপরে বাগেরহাটের যে শরণখোলা এবং সদরের বিভিন্ন জায়গায় যে রিং বেড়িবাঁধ রয়েছে, সেই রিং বেড়িবাঁধগুলো বিভিন্ন জায়গায় কিন্তু উপচে পানি ঢুকেছে, কোনোটা ভেঙে গিয়েছে। তবে কি পরিমাণ এই মুহূর্তে ভেঙেছে সেটা আমরা জানতে পারিনি এখনো। মংলার যে কাইটবাড়ি এলাকায় যে বেড়িবাঁধ রয়েছে সেটা আমরা খবর পেয়েছি, সেটা উপচে ভেঙে নাকি পানি ঢুকেছে। তবে আমরা এখনো কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারিনি। আর এখনো বিভিন্ন জায়গায় কিন্তু গাছপালা এখনো আটকে আছে। শহরের বিভিন্ন জায়গায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গাছপালা। এই ছিল আপাতত বাগেরহাটের সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ জানাই আরিফ আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, এবারে উপকূলের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন এবারে সাতক্ষীরার উপকূল থেকে আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়না। সাতক্ষীরাতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এ পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে? প্রতিকূল অবস্থা সম্পর্কে জানতে চাই।
তাসনুভা, ধন্যবাদ আপনাকে। আসলে রেমালের প্রভাব যেন এখনো পর্যন্ত কাটছে না। গতকাল থেকে সকাল থেকেই রেমালের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তারপর দুপুরের পর কিন্তু একটানা মুষলধারে বৃষ্টি হয়ে সারা রাত ঝড় বৃষ্টি, তুমুল ঝড় বৃষ্টি হয়ে ভোরে কমে গিয়েছিল। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে, আমি একটু দেখাতে চাই যে বাইরে কিন্তু ঝড় বৃষ্টি তুমুল হচ্ছে এবং সেই সাথে মানুষ কিন্তু বিপদে এখনো পড়ে আছে। তারা কিন্তু এখনো শঙ্কিত আসলে যে ঝড় থামছে না, বৃষ্টি হলেও কিছুটা, কিন্তু ঝড় থামছে না কেন সেটা নিয়ে এখনো পর্যন্ত এই উপকূলের মানুষ আতঙ্কিত। এখানে আশ্রয় কেন্দ্রে সারা রাত মানুষ ছিল, তারা কিন্তু কেউ গিয়েছিল, কেউ বাড়িতে থেকে গিয়েছিল, কারণ অনেকেই তাদের জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে আসতে চেয়েছিল কিন্তু আনতে পারছিল না বলে আসেনি। তারা ভিটে মাটির মায়ায় কিন্তু শেষ পর্যন্ত আঁকড়ে পড়েছিল। শুধু এইটুকু বলতে পারি যে যেটুকু জানতে পেরেছি জেলা প্রশাসনের কাছ থেকে, এখনো পর্যন্ত জানমালের তেমন ক্ষতি হয়নি। তবে যেটি দুর্ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় একজন বৃদ্ধ পা পিছলে পড়ে যে তিনি কিন্তু হার্ট স্ট্রোকে মারা গিয়েছেন। এই ছাড়া কিন্তু জানমালের কোনো ক্ষতি হয়নি। তবে গাছপালা পড়ে রাস্তাঘাট আটকে গিয়েছে এবং বড় বড় গাছ পড়ে রাস্তাঘাট আটকে গিয়েছে। এদিকে আরেকটু বলে রাখা দরকার তাসনুভা আপনাকে, সেটা হচ্ছে যে আশাশুনি এবং শ্যামনগর উপজেলার যে দ্বীপ এলাকা, বাবুরা, পদ্মপুকুর এবং হচ্ছে চাকলা, এই ইউনিয়নের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধগুলো কিন্তু এখন অনেক দুর্বল হয়ে গিয়েছে। এবার সামনে যে জোয়ার আসছে, এই জোয়ার হলে যে কি অবস্থা দাঁড়াবে সেটি আসলে ভয়ের বিষয়। মানুষ খুব আতঙ্কিত আছে, যদি সামনে জোয়ারে ভেঙে যায় তাহলে সবকিছু ভেসে যাবে, ঘরবাড়ি তলিয়ে যাবে, মানুষের ক্ষতি হবে এবং কৃষি জমি, মাছের ঘের তো সব প্লাবিত হবে, মানুষের সম্পদ নষ্ট হবে। এই ছিল তাসনুভা সাতক্ষীরা থেকে রেমালের এখনো যে প্রভাব, সেই প্রভাবের সর্বশেষ। আমিনা, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সারা দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে কিভাবে পড়েছে। আরও খবরাখবর জানাবো, আরও আপডেট তথ্য আপনাদেরকে দিতে চাই, সেজন্য সাথেই থাকুন কেওয়াইস্টির সকাল 24-এর নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আমন্ত্রণ জানাই আরও একবার, দেখছেন কেওয়াইস্টির সকাল 24 অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গে ছিলাম আমরা এতক্ষণ, এখন একটুখানি প্রসঙ্গ পাল্টে অন্যদিকে যেতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবো। কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে কর্মক্ষেত্রে। অনেক প্রতিষ্ঠানে কর্মীদের জায়গা করে নিয়েছে একবিংশ শতাব্দীর এই বিস্ময়কর আবিষ্কার। ফলে পুরনো কর্মীরা অনেকেই হুমকি মনে করছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে। তবে নতুন এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছে জেনারেশনের জেইডের কর্মীরা। উপন্যাসের পাতায় পড়া কিংবা সিনেমার পর্দায় দেখা রোবটের দুনিয়া দখলের ধারণা নিয়ে বেড়ে ওঠা প্রজন্মের অনেকের কাছেই কৃত্রিম বুদ্ধিমত্তা এক ভীতির নাম। কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে চাকরি হারাবে অন্তত 60% কর্মী, এমন ভবিষ্যৎবাণী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। তাই পুরনো রীতিতে প্রচলিত সফটওয়্যারে কাজে অভ্যস্ত আগের প্রজন্মের কর্মীদের অনেকেই গ্রহণ করেনি নতুন এই প্রযুক্তি। তবে জেনারেশন জেড-এর কর্মীরা খুবই ইতিবাচক হিসেবে নিয়েছে নতুন প্রযুক্তির ব্যবহারকে। 1997 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারীরা জেনারেশন জেড-এর সদস্য, যাদের অনেকে ইতিমধ্যেই প্রবেশ করেছে কর্মজীবনে। 2030 সাল নাগাদ বৈশ্বিক কর্মক্ষেত্রের অন্তত 30% চলে যাবে এই প্রজন্মের দখলে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জনপ্রিয়তার যুগে প্রযুক্তিগত স্বনির্ভরতা নিয়ে বেড়ে ওঠা এই তরুণদের কাছে নতুন প্রযুক্তি খাপ খাইয়ে নেয়াই সহজাত প্রবৃত্তি। অ্যাডোব অ্যানালিটিক্স বলছে 75% জেন জেড কর্মীরা কর্মক্ষেত্রে নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা ব্যবহার করে। পুরনো কর্মীরা যেখানে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গুগলের দ্বারস্থ হয়, নতুনের কেতন ওড়ানো জেন জেডরা সেখানে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই উন্মাদনার প্রধান কারণ
এই প্রযুক্তি বাঁচায় মূল্যবান সময়, একঘেয়ে কাজ থেকে দিতে পারে মুক্তি। তাদের মতে এই প্রযুক্তি বাড়াতে পারে নতুন সম্ভাবনা এবং কাজের দক্ষতা। তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং সহায়ক প্রযুক্তি হিসেবে দেখে জেনজেডের সদস্যরা। 2024-এর ওয়ার্ক ট্রেন্ড ইন্ডেক্সে দেখা যায় 85% জেনজেড কর্মী কর্মক্ষেত্রে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। নুসরাত মৌমি, চ্যানেল 24। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ থেকে বেরিয়ে আবারও আপনাদেরকে রিমালের খবরাখবর জানাতে চাই। খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা। চলুন তার কাছ থেকে জেনে নিই অন্যান্য তথ্যাদি। মামুন, খুলনায় রিমালের আঘাতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারগুলো, প্রকৃতির অবস্থা কতখানি প্রতিকূল এবং সেই সঙ্গে এখন পর্যন্ত সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানতে চাই। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনার কয়রায় ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে রয়েছে ঝড়ো বাতাস। আর এই মুহূর্তে নদীতে ভাটা চলছে, তবে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কিছুটা বেশি রয়েছে এখনো পর্যন্ত। আর নদী উত্তাল রয়েছে, নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আর গতকাল রাতে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কয়রার 10 হালিয়া, গোবরা সহ কয়েকটি জায়গা থেকে বেড়িবাঁধের উপর থেকে পানি প্রবাহিত হয়। একইভাবে দাকপ উপজেলার কামিনিয়াবাসিয়া এলাকায় সেখানেও বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। তবে এই মুহূর্তে ভাটা থাকায় এখন লোকালয়ে পানি ঢুকছে না, কিন্তু স্থানীয় লোকজন এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বেশ কিছু এলাকাতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বেড়িবাঁধের পাশ থেকে ধসে গেছে, বেড়িবাঁধ ক্ষয়ে গেছে, যার ফলে আজ দুপুরে যখন জোয়ার আসবে তখন ওই জায়গাগুলোতে বেড়িবাঁধ পুরোপুরি ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এখন প্রচণ্ড বাতাস রয়েছে বাইরে। গতকাল রাতে খুলনার কয়রা, দাকপ সহ 5টি উপজেলায় প্রায় 86,000 মানুষ তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছিলেন। তারা এখনও সেখানে অবস্থান করছেন। এছাড়া প্রায় 2,000-এর মতো গবাদি পশু তারা আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে গিয়েছিলেন। আর এর আগে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার পক্ষ থেকে 80টি মেডিকেল টিম গঠন করা হয়েছিল। সেই মেডিকেল টিমের বেশিরভাগই মাঠ পর্যায়ে রয়েছে এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে চিকিৎসা কার্যক্রম সেটির জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে বাতাসের যে গতিবেগ তাতে স্থানীয় লোকজন আশঙ্কা যে কিছু কাঁচা ঘরবাড়ি কিংবা ফাঁকা জায়গায় বেড়িবাঁধের পাশে যে ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত কিংবা বিধ্বস্ত হতে পারে। আর সবচেয়ে বেশি উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে যে বেড়িবাঁধগুলো প্রায় খুলনায় 22 কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ বা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, সেই বেড়িবাঁধগুলো অনেক জায়গাতেই ক্ষয়ে গেছে, যার ফলে বেড়িবাঁধগুলো দুপুরের জোয়ারের সময় ভেঙে লোকালয়ে পানি ঢুকে ঘরবাড়ি, ফসলি জমি, কৃষি ফসল, চিংড়ি ঘের এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বাস্তবা জি মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এত তথ্যমূলক যে খবরগুলো রিমালের প্রভাব সেটি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য। জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই তাদেরকে আজকের দিনে যাদের জন্মদিন। প্রিয় দর্শক, আপনারা ছাড়াও যারা পৃথিবীর বুকে কিংবদন্তি হয়ে আছেন এবং তাদের কৃতকর্মের জন্য তারা স্মরণীয় হয়ে আছেন, তারা কারা, আজ তাদের জন্মদিন এবং তাদের সম্পর্কে আপনাদেরকে জানাবো এবারে। আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ও পেশাদার ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা আর্থার ওয়েব মোল্ড। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1889 থেকে 1901 সময়কালে ইংল্যান্ড দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেন। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলত ফাস্ট বোলার হিসেবে খেলতেন, এছাড়াও ডান হাতে নিচের সারিতে ব্যাটিং করতেন। আজকের এই দিনে আরও জন্মগ্রহণ করেন কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্য। 1908 সালে কাশী প্রবাসী পিতামহের কাছে গিয়ে পড়াশোনার সময় তার কবিত্বের প্রথম উন্মেষ ঘটে। পরে পড়াশোনার জন্য কলকাতায় থাকার সময় ভারতবর্ষ, প্রবাসী, মানসী, ভারতী প্রভৃতি পত্রিকায় কবিতা লিখতে থাকেন। তার উল্লেখযোগ্য রচিত কাব্যগ্রন্থ মর্মগাথা, হাসির হল্লা, ছায়াপথ, রামধনু ও নভরেদু। তার লেনিন কবিতাটি পরবর্তীকালে তাকে যথেষ্ট খ্যাতি দান করেছিল।
আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের বাঙালি সাংবাদিক, গবেষক ও ইতিহাসবিদ যোগেশ চন্দ্র বাগল। 1929 সালে রামনন্দ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠিত প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদকীয় বিভাগে যোগ দেন। 1940 সালে তার গবেষণামূলক গ্রন্থ ভারতের মুক্তিসন্ধানী প্রকাশের সাথে সাথে বিশেষ পরিচিতি লাভ করেন। তিনি সাহিত্য সংসদ কর্তৃক প্রকাশিত একটি খণ্ডে ইংরেজি সহ মোট 3 খণ্ডে বঙ্কিম রচনাবলী এবং রমেশ রচনাবলীর সম্পাদনা করেন। আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি মডেল এবং টেলিভিশন অভিনেত্রী সাবিলা নূর। 2014 সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর কয়েকটি খণ্ড নাটকেও অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউটার্ন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, নেসক্যাফে, প্রাণ ফিট ইত্যাদি। এই ছিল আজকের দিনে। প্রিয় দর্শক, আজকের দিনে যারা স্মরণীয় বরণীয় হয়েছিলেন তাদের কৃতকর্মের খানিকটা ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সেই সঙ্গে রিমালের খবরাখবর, উপকূলীয় অঞ্চলের বিভিন্ন খবর জানানোর চেষ্টা করেছি। আশা করছি আরও যে আপডেট তথ্য সেগুলো অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেল 24-এর সঙ্গেই থাকুন। ইতিহাসের আজকের এই দিনে প্রসঙ্গ পাল্টে আমরা এবারে চলে যাচ্ছি ইতিহাসের আজকের এই দিনে নিয়ে। আজকের এই দিনটি কী কারণে বিশেষ সেটি এবারে আপনাদেরকে জানাবো। চলুন জেনে আসি। 1837 সালের আজকের এই দিনে আলজেরিয়ার স্বাধীনতাকামী নেতা আব্দুল কাদেরের সাথে ফ্রান্স সরকারের একটি শান্তি চুক্তি হয়। 1883 সালে তৃতীয় আলেকজান্ডার রাশিয়ার রাজা হন। 1919 সালের এই দিনে জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড জেমস ফোর্ডকে চিঠি দেন। 1927 সালের এই দিনে বৈমানিক চার্লস লিন্ডবার্গ একাকী বিমান চালিয়ে বিশ্বে প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করেন। 1989 সালে বার্মার সামরিক শাসক গোষ্ঠী দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অব মিয়ানমার রাখে। 2006 সালের এই দিনে জাভা ভূমিকম্প ভোর 5:53 সময় তীব্র আঘাত করে ইয়োগার্তায়। প্রায় 6,600 লোকের প্রাণহানি ঘটে এ দুর্যোগে। ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় প্রথম সারিতেই রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। তবে এখন থেকে জাঁকজমকপূর্ণ শহরটিতে যেতে হলে মানতে হবে কিছু নিয়মকানুন, কিছু শর্ত। ভ্রমণকারীদের কাছে রাখতে হবে ন্যূনতম 3,000 দিরহাম, থাকতে হবে বৈধ রিটার্ন টিকিট। ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় প্রথম সারিতেই থাকে দুবাই। কি নেই এইখানে? বিলাসবহুল আকাশচুম্বী অট্টালিকা, সমুদ্র সৈকত, 5 তারকা হোটেল, উন্নত জীবনমান থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যেরও কমতি নেই এই শহরে। নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রেও প্রশাসনের রয়েছে বেশ সুনাম। তাই বলা যায় পুরো বছর জুড়ে পর্যটকদের নিয়মিত ভিড় দেখা যায় আমিরাতের প্রতিটি প্রদেশে। তবে এখন থেকে দুবাইয়ে ভ্রমণে আসলে সকল দেশের নাগরিকদের মানতে হবে বেশ কিছু নিয়ম। ভ্রমণ ভিসার যাত্রীদের এখন থেকে নগদ বা ক্রেডিট কার্ডে 3,000 দিরহাম বা যে কোনো দেশীয় মুদ্রায় সমপরিমাণের অর্থ থাকতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 96,000 টাকা। এই দেশে আসতে হলে বর্তমানে তাদের আসার সময় এয়ারপোর্টে 3,000 দিরহাম থাকতে হবে, হোটেল রিজার্ভেশন থাকতে হবে। হোটেল রিজার্ভেশন না থাকলেও আত্মীয়স্বজন আছে এই ধরনের তাদের প্রমাণ দেখাতে হবে, না হয় এয়ারপোর্ট থেকে তাদেরকে রিটার্ন করবে। মূলত কিছু জটিলতার কারণে আমিরাত সরকার এই ধরনের পরিবর্তন নিয়ে এসেছে বলে আমি মনে করি। আমিরাতে প্রবেশের পূর্বে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অন্তত 6 মাস। পূর্ববর্তী সময়ে ভ্রমণ ভিসার যাত্রীরা আমিরাতে প্রবেশের টিকিট সঠিক দেখালেও দেশে ফেরত আসার টিকিটটি অনেক সময় দেখাতো ভুয়া বা দামি টিকিট। তাই এখন থেকে থাকতে হবে বৈধ রিটার্ন টিকিট, দেখাতে হবে হোটেল রিজার্ভেশনের প্রমাণ অথবা বন্ধু বা আত্মীয় স্বজনদের বাসার বৈধ কাগজ। প্রয়োজন হলে সত্যতা যাচাই করবেন বিমানবন্দর কর্তৃপক্ষ। পর্যটন সংস্থাগুলোর বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে আমিরাতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। আর এসব শর্ত না মানায় এরই মধ্যে সমস্যার সম্মুখীন হয়েছে বহু পর্যটক। তাই এখন থেকে ভ্রমণকারীদের এসব শর্ত মেনে চলার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।
সর্বশেষ ঘুরে ফিরে আসলে সেই ঘূর্ণিঝড়ের প্রসঙ্গ, সেই প্রতিকূল পরিস্থিতি এবং রিমালের খবরাখবর নিয়েই শেষের দিকটায় ফিরে আসতে হয়। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরেই এই রিমাল নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে এবং যার ফলশ্রুতিতে সেই প্রতিকূল পরিস্থিতির যে উপস্থিতি উপকূলীয় যে অঞ্চলগুলোতে সেগুলো সম্পর্কে আমরা জানছিলাম। আরও আপডেট তথ্য পেতে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। কেওয়াইস্টিল সকাল 24 থেকে তাসলিমা মোহনা বিদায় নিচ্ছে। শুভ সকাল সবাইকে।